আজ গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় দফার ভোট ছিল। আর এই দ্বিতীয় দফার ভোটে আপনারা দেখেছেন 142টা কেন্দ্রে ভোট হয়েছে। এই 142টা কেন্দ্রের যে ভোট হয়েছে, এই যে অর্থাৎ এটাকে কিন্তু অনেকে বলছেন যে এটা দক্ষিণবঙ্গ ভোট, যেটা সরাসরি পুরোপুরি দক্ষিণবঙ্গ নয়, কারণ এর আগেও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভোট হয়েছিল। যেমন আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর, সেখানে ভোট হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে এই যে 142টা কেন্দ্রে আজকে ভোট হয়েছে, তার মধ্যে সবার কিন্তু নজরে রয়েছে 148 নম্বর বিধানসভা তথা ভাঙড় বিধানসভা। সেই সঙ্গে নজর রয়েছে কিন্তু 121 নম্বর বিধানসভা হাড়োয়া বিধানসভা। অপরদিকে কিন্তু আরও এক বিধানসভার কিন্তু নজর থাকছে, সেটা হচ্ছে যে দেগঙ্গা বিধানসভা, সেই সঙ্গে ক্যানিং পূর্ব বিধানসভা। এই যে কয়েকটা বিধানসভার নাম করেছি, এই বিধানসভা কেন্দ্রগুলোতে সকলের একটা চোখ রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যারা শাসক দলে রয়েছেন তৃণমূল কংগ্রেস, তাদের চোখ রয়েছে। অপরদিকে কিন্তু শাসকের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে কিন্তু এই কয়েকটা বিধানসভা কেন্দ্রে আইএসএফ। আপনারা জানেন যে ভাঙড় বিধানসভাতে ইতিমধ্যেই কিন্তু 2021 সালের যে রিপোর্ট, তা হচ্ছে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছিল। এবারের যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কি নওশাদ সিদ্দিকী বার হবে, এই প্রশ্ন কিন্তু থাকছে। অপরদিকে আজকে আপনারা দেখেছেন যে ক্যানিং পূর্বে বিধানসভাতে সেখানে আইএসএফের প্রার্থী করা হয়েছিল আরাবুল ইসলামকে। এই আরাবুল ইসলাম কিন্তু আমরা দেখেছি যে একদম সকাল থেকে শুরু থেকেই তার বেশ কিছু বুথে কিন্তু এজেন্ট দিতে পারেনি, একদম এজেন্টগুলো দিতে পারেনি, তিনি নিজে থেকে সেই এজেন্টগুলো সেখানে বসায়। অপরদিকে কিন্তু দেখা গেছে যে ভাঙড় বিধানসভাতে কিন্তু একটু এজেন্ট বা এরকম কোনো সমস্যা আসেনি, অর্থাৎ একদম কোন অবাধ নির্বাচন হয়েছে, কোন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবং বিশেষ করে ভোটারদের কাছ দিয়ে কিন্তু এই রিপোর্ট উঠে আসছে, ভোটাররা শান্তিপূর্ণ নির্বাচন করেছে। ইতিমধ্যে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গার ছবি উঠে এসেছে। যদি এই নির্বাচনকে কেন্দ্র করে যদি দেখা যায় যে এখানে এবারে ভাঙড় বিধানসভার কিন্তু প্রার্থী হয়েছেন শওকত মোল্লা, এবং এটা তাদের রাজ্য যিনি সুপ্রিমো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু প্রার্থী করেছেন। মাঝখানে কিন্তু তার প্রার্থী নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেই ঝামেলার দিকে আমরা যাচ্ছি না। আমরা এখন দেখব যে ভাঙড় বিধানসভাতে শওকত মোল্লার কি প্রভাব পড়েছে। মানে ক্যানিং পূর্বে তিনি ছিলেন, গতবারে তিনি জয়ী হয়েছেন, 5 বছর তিনি সেখানে শাসন ছিল তার বিধায়কের, এবং ভাঙড়ে তিনি অবজারভার ছিলেন। এবারে কিন্তু ভাঙড়ের আর অবজারভার নয়, এবারে তাকে ভাঙড়ের বিধায়ক করার জন্যই মমতা ব্যানার্জি তাকে টিকিট দেয়, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য। কি এখন বিষয় হচ্ছে যে নওশাদ সিদ্দিকীকে তিনি হারাতে পারবেন নাকি শওকত মোল্লার জামানা বাজেয়াপ্ত হলো, এখন এটাই প্রশ্ন কিন্তু দিকে দিকে উঠছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অনেকে বলেছেন যে শাসক দলের শওকত মোল্লার কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। আসলে কি তাই? সত্যি কি, নাকি তার ভোট সংখ্যা আরও বেড়েছে? ইতিমধ্যেই কিছু ভোট ফেরত রিপোর্ট আমাদের কাছে এসেছে, আমরা সরজমিনে সেখানে গিয়ে তাদের সঙ্গে তৃণমূল কর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে একটা ভালো সাড়া পড়েছে, গ্রামের মানুষ যেমনভাবে ভোট দিয়েছে অবাধভাবে, আমরা তাদেরকে ভোটারদের সাপোর্ট করেছি। ফলে এই যে রিপোর্ট বলছে কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেস যেভাবে কিছু বিক্ষিপ্ত বুথের ঘটনা আমি বলছি। অপরদিকে যদি আপনি আইএসএফকে দেখেন, আইএসএফ কিন্তু আক্কারটা বলে দিচ্ছেন যে আমরা জয়ী হচ্ছি। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন কেউ বলছেন যে ইভিএমের যে মানে মেশিনে যে সুইচ ছিল সেটা কিন্তু অনেকে দেবে গেছে, মানে চেপে গেছে, অনেকে বলছেন ভেঙে গেছে, অনেকে বলছেন আঠা দিয়ে আবার জুড়েছে, নানান বিষয় সেখানে আসছে। আসলে কি এইসবের মাধ্যমে কি নওশাদ সিদ্দিকী আসলে জয়ী হবে? মানে দ্বিতীয়বারের মতো কি তিনি ভাঙড়ের বিধায়ক হবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এখন নওশাদ সিদ্দিকী আজকে আপনারা দেখেছেন যে তিনি ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকাতে ঘুরেছেন, অপরদিকে শওকত মোল্লাও ঘুরেছেন, কিছু জায়গায় তার সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে। এই দেখার মাধ্যমে নওশাদ সিদ্দিকীকে দেখে ওখানে স্লোগান দিয়েছেন জয় বাংলা বলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অপরদিকে কিন্তু শওকত মোল্লা যেখানে গিয়েছে এরকম কিন্তু ঘটনা এখনও উঠে আসেনি, কিন্তু নওশাদ সিদ্দিকীর বিষয়টা কিন্তু উঠে এসেছে। ফলে এখান থেকে বোঝা যায় যে আসলে নওশাদ সিদ্দিকীর কি ভোট ময়দানে ভোট কমেছে।
ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি ভোটের আগেই, দুদিন আগেই কিন্তু সোনপুরে যে মিছিল, জনজোয়ার সেখানে তারা ডেকেছিল, জনসমাবেশ, সেই সমাবেশে কিন্তু অনেকেই যারা সাধারণ ভোটার ছিল ভাঙড়ের, তারা কিন্তু তাদের উপরে, আইএসএফের উপরে বিশেষ করে তারা ক্ষুব্ধ। তার কারণ, যে আইএসএফ ভাঙড়ে অল্টারনেটিভ রাজনীতির কথা বলতো, যে আইএসএফ ভালো রাজনীতির, গুড রাজনীতির কথা বলতো, সেই আইএসএফ কি ঠিক মানে নতুন ধারার রাজনীতির কথা বলতে বলতে কি আবার সেই পুরানো ধারা রাজনীতিতে চলছে? পুরানো ধারার রাজনীতি মানে এই ভাঙড়ে সিপিএম ক্ষমতা করেছে, চালিয়েছে, এই ভাঙড়ে কংগ্রেস চালিয়েছে, মুসলিম লীগ চালিয়েছে, এই ভাঙড়ে তৃণমূল কংগ্রেস চালিয়েছে, এবার আইএসএফের পালা। এখন কি সেই আইএসএফ যে অল্টারনেটিভ রাজনীতি বা নতুন রাজনীতির যে দিশা দেখাচ্ছিল, সেই রাজনীতিকে ভুলে তারা সেই মানে ডিজে, গান বাজনা, মদ, এইসব দিয়ে কি তারা রাজনীতি ফের শুরু করতে চাইছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠেছিল এবং গতকাল পর্যন্ত আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে কিন্তু লেখালেখি হয়েছে। এখন বিষয় হচ্ছে, এই প্রভাব কি ভোট ময়দানে পড়েছে না পড়েনি, সেটা এখন দেখার বিষয়। আজ গোটা ভাঙড়ের 304টি যে বুথ, প্রতিটা বুথে ভোট হয়েছে, প্রায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, একদম সরাসরি। বিশেষ করে আমরা ইতিমধ্যে আইপিএন বাংলায় দেখিয়েছি যে ভাঙড়ে বেশ কিছু বুথ রয়েছে যেখানে খুবই সেন্সিটিভ বুথ। সেই সেন্সিটিভ বুথেও কিন্তু পুলিশ যেমনভাবে কেন্দ্র বাহিনী ছিল, লোকাল পুলিশ ছিল, থেকে কিন্তু পুরোপুরি ভোট শান্তিপূর্ণভাবে করিয়েছে এবং প্রায় রাত 7:30টা পর্যন্ত কিছু জায়গায় ভোট চলেছে। আপনারা জানেন যে 6টার পরেই কিন্তু তারা গেটে তালা লাগিয়ে দিয়েছিল। এক্সট্রা যারা ভোট দিতে পারেননি তারা কিন্তু সেখানে আর ঢুকতে পারেননি, গেটে তালা পড়ে গিয়েছিল। এখন বিষয় হচ্ছে যে যারা ভোট দিতে পারেননি তাহলে তারা কত % হতে পারে? কারণ এবারে নির্বাচন কমিশনে আপনারা প্রথম দফার ভোটে দেখেছেন 90% পেরিয়ে সেখানে মানে ভোট পোলিং হয়েছে। এবারে কি দ্বিতীয় দফার ভোটে কি সেটা হবে? এই প্রশ্নটাও থাকছে। যদি পুরোপুরি ভোট প্রতিটা বুথে যদি পোলিং হয়, তাহলে এই ভোট কাদের দিকে রয়েছে আমরা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন বিষয় হচ্ছে যে আগামী 4 তারিখ দেখা যাবে যে এর ফলাফল কি দাঁড়ায়, অর্থাৎ শেষ হাসি কে হাসবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তাহলে যদি নওশাদ সিদ্দিকী যদি না জিততে পারেন, তাহলে কি তিনি এই ভোট ময়দান থেকে পিছিয়ে পড়ে একেবারে রাজনীতির থেকে কি মুছে যাবে? অপরদিকে কিন্তু শওকত মোল্লার ব্যাপারে ওই একই প্রশ্ন, তিনি যদি না জিততে পারেন ভাঙড় বিধানসভাতে, তাহলে কি তার রাজনৈতিক কেরিয়ার এখনই শেষ হয়ে যাবে?